নমস্কার। 2002 বা 2004 সালে এসআইআর হয়েছে, যা জানতে পারছি 2025-এ এসে। যাই হোক, আমি যেই বক্তব্যটি রাখতে চলেছি তা হলো 2002 থেকে 4 এসআইআর হয়েছে। আমরা গুণাক্ষরে জানতে পারিনি, সেটা আমি আগের ভিডিওতে উল্লেখ করেছি। তো সামান্য একজন সমাজকর্মীর ভূমিকা পালনে যে মাটির অভিজ্ঞতা, প্রান্তিক মানুষগুলো, দরিদ্র মানুষগুলোর যে কী দুঃখ দুর্দশা, তা মর্মে মর্মে উপলব্ধি করেছি। এমন বহু প্রান্তিক মানুষের বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা থেকে শুরু করে বিভিন্ন পরিচয়পত্র গ্রহণ করতে পাশে থেকেছি। বলা বাহুল্য, এই দরিদ্রদের মধ্যে কোনো মুসলিম ছিলেন না। ভুল বলছি, মুসলিমেরও করে দিয়েছি, তবে এই পরিচয়পত্র বিষয়ে বলছি, কোনো মুসলিম নাগরিক বা মানুষের করার বিষয় ছিল না। হ্যাঁ, মুসলিম মানুষের বিভিন্ন সরকারি অন্যান্য সুযোগ সুবিধা গ্রহণে কাজ করেছি। সাথে সাথে যে যখন থেকে ওবিসি সম্প্রদায়ভুক্ত হিসেবে পশ্চিমবঙ্গে গণ্য হয়, তাদের অনেকের ওবিসি শংসাপত্র গ্রহণীয় পাশে থেকেছি। ইহাতে কোনো ভুল নেই। তবে কোনো তাদের পরিচয়পত্র বিষয়ে আমাকে একজনেরও কাজ করতে হয়নি। যা করেছি সকলে ওপার বাংলা থেকে আসা উদ্বাস্তুই বলা যায়। কারণ 2000-এর পর থেকে এখানে ভারত ওপার বাংলার মানুষের আশার ঢল নেমেছিল। আমাদের এখানে যেই জমি ছিল 1000 টাকা কাটা, হঠাৎ করে সেই জমি হয়ে গেল 20,000 টাকা, 30,000 টাকা কাটা। আবার তৎকালীন সময় জমি ক্রয় করবার জন্য কোনো দস্তাবেজ বা কোনো ডকুমেন্ট লাগতো না, জমি রেজিস্ট্রি করা যেত। বর্তমানে তো একটা পরিচয়পত্র বাধ্যতামূলক হয়েছে, বিশেষ করে ভোটার আই কার্ড। তো তাদের যেটা বেশি প্রয়োজন ছিল সেই সময় রেশন কার্ডের একটা ফল পাওয়া যেত, যেটা 1 সপ্তাহের মধ্যে খাদ্যদ্রব্য গ্রহণ করা। ভোটার কার্ডের মধ্যে সেই বিষয়টা ছিল না। কিন্তু এসআইআর পরেও ভোটার লিস্টে নাম তোলা একেবারে সরলীকরণ ছিল। সম্পূর্ণ পাওয়ার দেওয়া ছিল বিএলওদের কাছে। কারো কোনো একটি ডকুমেন্টস না থাকলেও তিনি ভোটার লিস্টে নাম তুলতে পারতেন। কোনো এক আবেদনকারী বিএলও সাহেব দেখেছেন, তিনি আবেদনকারীর ঠিকানায় রাত্রে ঘুমাচ্ছেন, তাহলে তাকে নাম তুলে দেওয়ার বিষয় ছিল। কোনো একজন ব্যক্তি কারো বাড়িতে ভাড়া থাকেন, তো তার নামে একটা পোস্টকার্ড, কারো বাড়িওয়ালার নাম থাকলে তাকেও ভোটার লিস্টে নাম তোলার জন্য অনুমোদন ছিল বিএলওদের কাছে, যেটা আমি একটি সরকারি অ্যাওয়ারনেস অনুষ্ঠানে, মানে বিএলওদের সচেতনতা অনুষ্ঠানে আমি একজন সমাজকর্মী হিসেবে আমন্ত্রিত হয়েছিলাম, বিষয়টি জেনেছিলাম। এবং আবেদনপত্রের পেছনে নিয়মাবলীর মধ্যেও লেখা ছিল, ওটা লেখা ছিল না, ওটা তো আমি একটা আলোচনায় শুনেছি। আর যেটা লেখা ছিল, ওই যে বিএলও যদি দেখা যাচ্ছে আবেদনকারী কোনো একটি বাড়িতে রাত্রেবেলা ঘুমাচ্ছে, তবে তাকেও নাম তুলে দেওয়ার ব্যাপার ছিল। তো সাধারণ মানুষ ভোটার লিস্টে নাম তোলায় খুব একটা আগ্রহী তখন ছিলেন না, কারণ বিশেষ করে যে বিভিন্ন রাজনৈতিক কর্মীরাই তাদের নাম তুলতে সহযোগিতা করতেন, যেখানে তাদের একটি স্বার্থ ছিল ভোটের। তো এই বিষয়ে দেখা যাচ্ছে সে 2002-এর আগেও হয়তো এসেছে, অবশ্যই এসেছে, কিন্তু তার এমনও অনেকে আছে তাদের অদ্যাবধি ভোটার লিস্টে নাম ওঠেনি। সঙ্গত কারণে প্রশ্ন অনেক।
কিন্তু বক্তব্য তো বেশি দীর্ঘ করা যায় না, এখন মানুষের অত ধৈর্য নেই শোনার। শুধুমাত্র এবং বলা বাহুল্য যে ভারত সরকার বা নির্বাচন কমিশন যেটা বিধি যেটা দিয়েছেন, তাতে হিসাব মতন কারো নাম তোলা অসুবিধা হওয়ার কারণ নয়। আবার এদিকে 2019 সিএ পাশ হয়ে গেছে, আইন সিদ্ধ হয়েছে, তার মধ্যে আবার সেটাকে সম্প্রসারিত করে 2024 31 ডিসেম্বর করা হয়েছে। আমার বক্তব্য হচ্ছে এই বিষয়টা কেন রাজনৈতিক দলের জনপ্রতিনিধি বা কর্মী তারা সেইভাবে প্রচার করছেন না? তাহলে তো এতটা আতঙ্ক হওয়ার কথা নয়। আবার কেউ বলছে 3 কোটি 3.5 কোটি, কেউ 1 কোটি বাদ হয়ে যাবে। বাদ হয়ে যাবে বলতে তার মধ্যে তো হিন্দুই বেশি হবে। হিন্দু যদি এত নাম না ওঠে, যদি তাদেরকে তাদের জন্মভূমি যে যাদের জন্মস্থান ছিল, যেটা ছিল প্রথমে অখণ্ড ভারত, কয়েকজনের ব্যক্তিগত স্বার্থে দেশগুলোকে খণ্ড বিখণ্ড করা হয়েছে, হয়তো বর্তমানে সেটি একটি আলাদা দেশ হিসেবে পরিচিতি লাভ করেছে। সেই দেশে কিভাবে সংখ্যালঘুরা একাংশের দ্বারা, সকলে নয়, একদম সকলে নয়, বহু মুক্ত কণ্ঠের মানুষ, ধর্ম নিরপেক্ষ সংখ্যাগরিষ্ঠ মানুষ ওপার বাংলায় আছেন, ছিলেন এবং থাকবে, এতে কোনো ভুল নেই। তাই অনেক রাজনৈতিক নেতাকে শুধুমাত্র মুসলিম শব্দ ব্যবহার করে নিন্দাজনক কোনো কথা বললে আমারও ব্যক্তিগতভাবে কষ্ট হয়, দুঃখ হয়। সঙ্গত উল্লেখযোগ্য, আমার দাদুর জন্ম ব্রিটিশ শাসিত ভারতে, আমার পিতার জন্ম অখণ্ড ভারতে, আমার জন্ম খণ্ড ভারতে, অর্থাৎ পূর্ব পাকিস্তানে। তাহলে কয়েকজন রাষ্ট্রনায়কদের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতে গিয়ে আজকে দেশগুলো ভাগ হয়েছে। তার জন্য এই বর্তমান অতীতে অখণ্ড ভারত, তারপর পূর্ব পাকিস্তান, তারপর বাংলাদেশ, যে মানুষগুলো নিজের সম্পত্তি, ঘর বাড়ি ছেড়ে এই দেশে চলে এসেছে শুধুমাত্র নিজের নিরাপত্তাজনিত সন্তান কন্যাদের সম্ভ্রম রক্ষা করবার জন্য, তো তাদের আজকে এইভাবে একটি আতঙ্কের মধ্যে রাখা হবে কেন? প্রশ্নটা আসে না? আমি দেখেছি, এখানেই বসেই শুনতে পাই যে যারা ছিন্ন মূল হয়ে ওপার থেকে এবার এসেছেন, তাদের শাপলা পাতার মতন, শাপলা গাছের মতন পুকুরে, তাদেরও তো মূল ছিল। আজকে অনেক মূল তো নিশ্চিহ্ন হয়ে গেছে, ওই শাপলা পাতার মতন ব্যাপার। তো তাদের কাছে যদি ওপার বাংলার বা ওই দেশের কোনো কাগজ চাওয়া হয়, তারা কিভাবে দেবে? এই বিষয়গুলো নিয়ে বিরোধী দলের যারা সাংসদ বর্তমানে, তারা কি প্রশ্ন তুলতে পারেননি? প্রশ্ন তুলেছিলেন? নমস্কার।